মা, ভাই, বোন এবং অন্যান্য আত্মীয় পরিজন নিয়ে গড়ে ওঠে আমাদের পরিবার ও সমাজ। মানুষের শারীরিক ও মানসিক বিকাশের প্রাথমিক পরিবেশ পরিবার। এক্ষেত্রে আমাদের অভিভাবকের, বিশেষ করে পিতামাতার ভূমিকা অনস্বীকার্য, যারা সন্তানের সুষ্ঠু বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আজকে আমাদের আলোচনার বিষয় নৈতিক অবক্ষয় ও অভিভাবকের ভূমিকা। এই আলোচনায় আমাদের সাথে আছেন দুজন বিশেষ অতিথি, সাইকোলজিস্ট মোহাম্মদ আতিক সোবহান ও সাইকিয়াট্রিস্ট ডক্টর হেলাল উদ্দিন আহমেদ। ডক্টর হেলাল, এই যে আমি বলেছি আজকে আমার আলোচনার বিষয় নৈতিক অবক্ষয় অভিভাবকের ভূমিকা, তো আপনি কি একটু বলবেন আমাদেরকে এই যে এই বয়ঃসন্ধির ব্যাপারটা আর কি, এই এদের এইজ কিরকম, এইজ গ্রুপটা? আমাদের যখন নৈতিক বিকাশের যে পর্যায়টাকে আমরা বলে থাকি সেটা কিন্তু শিশু অবস্থা থেকেই শুরু হয় এবং আমাদের শারীরিক বিকাশ, মানসিক বিকাশ এবং সামাজিক বিকাশের ভেতরে নৈতিক বিকাশ একটা গুরুত্বপূর্ণ অবস্থান নিয়ে থাকে এবং এটি আমাদের সামাজিক বিকাশ এবং মানসিক বিকাশ দুটোরই একটি আলাদা করে অনুষঙ্গ। আমরা বয়ঃসন্ধিকালের যে বিকাশ, নৈতিক বিকাশ, সেখান থেকে যদি বলতে চাই তাহলে প্রথমে বলবো বয়ঃসন্ধিকাল কাকে বলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা অনুযায়ী 10 বছর বয়স থেকে 19 বছর বয়স পর্যন্ত সময়টাকে বলা হয়েছে বয়ঃসন্ধিকাল। মানে এটি শিশু, কিশোর এবং একদম পূর্ণবয়স্ক মানুষের মাঝখানের একটি অবস্থান যেখানে তার সব ধরনের বিকাশ হয় এবং এখানে নৈতিক বিকাশের পর্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। এই সময়টাতে সে আশেপাশের পরিবেশ থেকে কিছু না কিছু গ্রহণ করে তার নৈতিকতাটাকে সে তৈরি করতে পারে। এবং আমরা সবসময় বলে থাকি যে শিশু কিশোররা চাঁদের মতো সুন্দর। আসলে শুধু সুন্দরের জন্য আমরা চাঁদের সাথে তুলনা করি না, আমরা কিন্তু তুলনা করি যে চাঁদের যেমন নিজের কোনো আলো নাই, সে অন্যের থেকে আলো নেয়, তেমনি শিশু কিশোরদের নৈতিক বিকাশটাও সে কিন্তু আশেপাশের পরিবেশ, তার অভিভাবক, তার সমাজ, পরিবার থেকে নেয়। এই সময়টাতে এই 10 বছর বয়স থেকে 19 বছর বয়সের মধ্যে তার ভেতরে যেই সমস্ত জিনিস প্রবেশ করবে বা অনুপ্রবেশ করবে তার প্রত্যেকটির একটি ইতিবাচক বা নেতিবাচক ভূমিকা থাকে এবং যখন এই নেতিবাচক ভূমিকাটা প্রধান হয়ে দাঁড়ায় তখন কিন্তু তার নৈতিক অবক্ষয়টা শুরু হয়। আমরা দেখতে পাই সারা পৃথিবীতে এই সময়টাতে যারা রয়েছে তাদের মধ্যে প্রায় 1/3 বয়ঃসন্ধি কালের কিশোর কিশোরীরা কিন্তু এক ধরনের অ্যাডোলেসেন্ট ক্রাইসিসে ভোগে। আমরা বলি বয়ঃসন্ধিকালের সংকট। এই সংকটের সময় তার এক ধরনের প্রশ্ন জাগে, আমি কে, আমি কেন, আমি কি করতে পারি, আমার প্রতি কেন এরকম হলো, নানা ধরনের প্রশ্নে তারা জর্জরিত হয়। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখতে পাই সেরকম কোনো সমীক্ষা আমাদের নাই, কিন্তু বয়ঃসন্ধিকালের যে কিশোর কিশোরীরা রয়েছে বাংলাদেশে তাদের মধ্যে একটা বড় অংশ কিন্তু এই সময়টা একই ধরনের সংকটে পড়ে যায়। এবং সংকটের কিছু ধারাবাহিকতার মধ্যে আমরা বলতে পারি এই সময়টাতে বাংলাদেশের 67% বয়ঃসন্ধিকালের কিশোরীরা, বিশেষ করে কিশোরীরা, তারা কিন্তু বিয়ে হয়ে যায় তাদের। আমরা বলি যে তাদের এক ধরনের আর্লি ম্যারেজ, এটি তাদের এক ধরনের সংকটে ফেলে দেয়, আরেকটা নতুন সংকটে পড়ছে, আরেকটা নতুন সংকটে তারা পড়ে যায়। এবং পাশাপাশি আমরা বলি যে সমাজের ভেতরে আমাদের যে একটা নতুন এক ধরনের সংস্কৃতির চর্চা শুরু হয়েছে, আমরা বলি লাভ, লোভ ও ভোগের সংস্কৃতি। এই লাভ, লোভ ও ভোগের সংস্কৃতিতে কিন্তু আমাদের অভিভাবকরা অনেক সময় সন্তানদেরকে নৈতিক অবক্ষয়ের দিকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ধাবিত করে ফেলেন। সুতরাং এক্ষেত্রে অবশ্যই অভিভাবকদেরকে সচেতন হওয়াটা অনেক বেশি জরুরি আমি মনে করি, বিশেষ করে বয়ঃসন্ধিকালের কিশোর কিশোরীদের জন্য। সেই ক্ষেত্রে কি আসলে তাদেরকে খেয়াল করতে হবে, আপনি যেটা বলেছেন যে এই সময় যে তাদের শারীরিক এবং মানসিক যে একটা পরিবর্তন আসে সেই ব্যাপারে আসলে অনেকটাই ওয়াকিবহাল হতে হবে, না হলে তো তাদেরকে আমরা ডিল করতে পারবো না। জি অবশ্যই। এখন শারীরিক পরিবর্তনটা সময় যেটা হয় আমাদের দেশে সরাসরি ভাবে হয়তো বাবা মারা বা পরিবারের সদস্যরা শারীরিক পরিবর্তন বা এই সময়কার যে অনুষঙ্গগুলো রয়েছে সেগুলো নিয়ে সরাসরি কথা হয়তো বলেন না, ফলে শিশুটি বা কিশোরটি হয়তো এই জিনিসগুলো জেনে যায়, কিন্তু সেই জিনিসগুলো তারা কিন্তু একটি বিজ্ঞানসম্মত উপায়ে জানছে না, তারা জানছে খানিকটা বিকৃত উপায়। সেটি কিন্তু অনেক সময় তাদের নৈতিক অবক্ষয়ের অনেকটা কারণ হয়ে দাঁড়ায়। তারা মোবাইল ফোনের মাধ্যমে তারা বিভিন্ন মানে যেই সমস্ত সাইটগুলোতে যাওয়ার প্রয়োজন নাই, ওয়েবসাইটগুলোতে সেখানে যে বা যেগুলো আমরা অশালীন সাইট বলতে পারি সেগুলোতে যে তারা অনেক কিছু জেনে যাচ্ছে, সেই জিনিসগুলো তাদের জন্য কিন্তু নৈতিক অবক্ষয়ের একটা কারণ। যদি তারা বিজ্ঞানসম্মতভাবে এই জিনিসগুলো পরিবার থেকে বা স্কুল থেকে বা কলেজ থেকে জানতে পারতো তখন কিন্তু নৈতিক অবক্ষয়টা অনেকাংশে তার কম হতো বলে আমরা মনে করি। ধন্যবাদ ডক্টর হেলাল। আমি এখন আতিকের কাছে আসবো। এই যে আমরা এতক্ষণ কথা বললাম নৈতিক অবক্ষয়, এই নৈতিক অবক্ষয় বলতে আমরা কি বুঝি? আচ্ছা, নৈতিক অবক্ষয়টা একটু ভেঙে বলি, একটু ডিটেইলসে যাই। নীতি থেকে নৈতিকতা, নীতিটা কি? নীতি হচ্ছে কতগুলো সেট রুল, এবং এই সেট রুলটা আমাদের সোসাইটি সেট করে দেয় যে তুমি ভালো থাকো, তুমি ভালো মানুষ হও, তুমি খারাপ কিছু করো না, রং ডুইং থেকে নিজেকে নিবৃত্ত রাখো। এই যে নীতিমালাগুলো, এই নীতিমালার যদি কোনো ব্যত্যয় ঘটায় কোনো ব্যক্তি এবং
ব্যক্তি কিন্তু তার বয়সের সাথে সাথে অ্যাজ হি গ্রো, তার গ্রোথের সাথে সাথে কিন্তু তার এই যে মরাল রিজনিং গুলো কিন্তু চেঞ্জ হয়, এবং এই মরাল রিজনিং এর মধ্যে তার রিলিজিয়াস ভ্যালুটা ঢুকে, সোশ্যাল অ্যাটিটিউডটা ঢুকে, তার বিবেকটা ঢুকে, তার এথিক্যাল ইস্যুসগুলো ঢুকে। এই সব কিছুগুলো ব্লেন্ড করে কিন্তু সে তার ব্যবহারের প্যাটার্নটাকে তৈরি করে। এবং এই জিনিসগুলো হেলাল ভাই যেমন বললো, ছোটবেলা থেকেই কিন্তু বা এটা মানুষের মধ্যে থেকে ডেভেলপমেন্টাল যে ফেজটা ওখানে শুরু হয়। একটা মানুষের, একটা শিশু যখন জন্ম হয় তার তিন ধরনের, বেসিক্যালি তিনটা ডেভেলপমেন্টাল এরিয়া আছে। একটা ফিজিক্যাল ডেভেলপমেন্ট, যেটা শারীরিক আমরা বাইরে থেকে দেখতে পাই, আর একটা মেন্টাল ডেভেলপমেন্ট বা যেটার ভিতরে আবার সোশ্যাল অ্যান্ড কগনিটিভ ডেভেলপমেন্ট। তো ফিজিক্যাল ডেভেলপমেন্টের পরে যে মেন্টাল ডেভেলপমেন্ট বা সোশ্যাল ডেভেলপমেন্টে যেখানে যাই, ওইখানে কিন্তু মরাল ডেভেলপমেন্টটা ঢুকে যাচ্ছে। মরাল ডেভেলপমেন্টে গিয়ে আমরা যদি এটার কোনো সায়েন্টিফিক ইয়েতে যাই, লাইক আমাদের লরেন্স কোলবার্গ এটা নিয়ে গবেষণা করেছেন, পিয়াজে গবেষণা করেছেন। পিয়াজেরটা নিয়েই কিন্তু কোলবার্গ পরবর্তীতে তার তিনটা স্তরের, তিনটা লেভেলের কথা বলেছেন, যেখানে শিশুকাল থেকে কিন্তু তার এই নৈতিকতার বিষয়টা চলে আসে। এটাকে ওনারা বলেন প্রি কনভেনশনাল, কনভেনশনাল অ্যান্ড পোস্ট কনভেনশনাল। যদি খুব সংক্ষেপে বলি, প্রি কনভেনশনালে শিশু কিন্তু তার মানে ফিজিক্যাল কনসিকুয়েন্সের উপরে ভিন্ন করে তার নীতি, তার মরাল রিজনিং গুলাকে সেট আপ করে। কনভেনশনালে গিয়ে কিন্তু সে যে হ্যাঁ এটা আইন আছে যে লাল বাতি দেখলে, আমি আলাপ করছিলাম ইয়ের সাথে, থামতে হবে, এটা মানাটাই স্বাভাবিক। আর পোস্ট কনভেনশনালে গিয়ে কিন্তু তার নিজস্ব ইউনিভার্স তৈরি করে। সে তার নিজের এথিক্স দিয়ে, নিজের বিদ্যা বুদ্ধি, তার যেটা ভালো লাগে সেটা আইন বিরোধী হতে পারে, আবার আইনের পক্ষ থাকতে পারে, কিন্তু সে নিজে থেকে তার এই মরাল রিজনিংটাকে তৈরি করে নেয় নিজের মতো করে। এখানে কিন্তু সর্বনাশ। তার যে ডেভেলপমেন্টটা হয়েছে, এটা যদি সঠিকভাবে বা সমাজে যেটা আদৃত, যেটাকে সমাজ পছন্দ করছে, সেটার বাইরে কিছু হয়ে থাকে, তার কিন্তু একটা অবক্ষয়ের সূচনা থেকেই থাকে। আজকে এই যে একটা লোক কখন চুরি করবে, চুরি করাটা যদি আমাদের সমাজ থেকে বলে দেওয়া হয় তুমি চুরি করো না, একজন লোক যখন এই যে অবৈধ উপায়ে কিছু একটা করা, এটা চুরিটা তো একদম অবৈধ, এটা কিন্তু তার মরাল রিজনিংকে কোনো না কোনো স্তরে গিয়ে টেম্পট করে, এবং সে কিন্তু তখন চুরিটা করেই ফেলে। তো এই যে ক্ষয়টা হয়ে গেল, ক্ষয় বলতে বোঝাচ্ছি যে সে তো আর সোশ্যাল নর্ম যেটা ছিল সেটাকে কিন্তু সে আর পালন করলো না, তখন কি সে চুরি করে ফেললো। তিনটা স্তরে যদি যাই, যারা শিক্ষিত, অর্ধশিক্ষিত অথবা না শিক্ষিত, ওই লিটারেট, তো তিনও জায়গাতেই কিন্তু এই নৈতিকতার যে বিষয়টা, অবক্ষয়টা কিন্তু একরকম না। এটা কিন্তু বিষয়টা ডিপেন্ড করে যে ডাইরেক্ট অভিভাবক, যারা অভিভাবকের মধ্যে অনেকেই আসতে পারে, কিন্তু আমরা যদি কনসেন্ট্রেট করি শুধুমাত্র পিতামাতার উপরে, তাদের কিন্তু একটা জোরালো ভূমিকা আছে, কারণ তাদেরকে কিন্তু রোল মডেল ভাবে। একটা সময় পর্যন্ত শিশুরা কিন্তু তারা ভাবে যে আমার বাবাই পৃথিবী, আমার মাই পৃথিবী, এনারাই কিন্তু আদর্শ মানুষ। এখন আমাদের যারা অভিভাবক, তারা যদি আমাদের সমাজ বিরোধী বা অবৈধ বিষয়গুলো বা যে কাজগুলো আমাদের সমাজ করতে নিষেধ করছে সেগুলোর দিকে ধাবিত হন, বা সেটা করে নিজেকে যদি মনে করে না এটা আমার শিশু বুঝবে না বা ধরতে পারছে না, এটা কিন্তু ওনারা ভুল করছেন। কারণ তাদের কাছ থেকে কিন্তু ইনপুটটা নিচ্ছে এবং একটা স্তরে গিয়ে কিন্তু তার ভিতরে অবক্ষয়গুলো দেখা দিচ্ছে, এবং যখন সর্বনাশ হয়ে যাচ্ছে তখন দৌড়ে হয়তো সাইকোলজিস্টের কাছে বা সাইকিয়াট্রিস্টের কাছে, ভাই আমার শিশু তো শেষ, আমার বাচ্চাকে বাঁচান। তো এই যে অবক্ষয়টার জন্য কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের অভিভাবকদের কিন্তু একটা বিরাট ভূমিকা থেকেই যাচ্ছে। ধন্যবাদ আতিক। ডক্টর হেলাল, আমরা এই মুহূর্তে আসলে নৈতিক অবক্ষয় তো অনেক ধরনেরই হচ্ছে, অনেক গুলাই আছে, কিন্তু আমরা যদি আজকে মাদকাসক্তির উপর একটু হাইলাইট করি, তো সে ব্যাপারে আপনি কি কিছু বলবেন? মাদকাসক্তি তো বাংলাদেশের জন্য, বিশেষ করে তরুণ সমাজের জন্য একটি বড় সমস্যা হিসেবে এখন দেখা দিয়েছে, এবং আমরা দেখতে পাই যে এক সময়ের সমীক্ষা ছিল যে বাংলাদেশে প্রায় 70 লক্ষ মাদকাসক্ত রয়েছে। সেটা অনেক আগের সমীক্ষা, এরপরে আর সমীক্ষা আসে নাই। তবে একটা সমীক্ষা এসেছে যে বাংলাদেশে কিছু কিছু মাদকের ব্যবহার প্রায় 700 গুণ বেড়ে গেছে, এটি আমরা পত্রিকান্তরে পাই। আমরা যদি সম্প্রতি খুব আলোচিত একটি মামলার রায় এবং একটি ঘটনা
ঘটনাকে পরিলক্ষণ করি, সেটা হচ্ছে ঐশীর, সে তার বাবা মাকে হত্যা করেছিল এবং তারপরে তার বিরুদ্ধে আদালত একটি রায় দিয়েছেন। এই ঘটনাটি, সামগ্রিক ঘটনাটি কিন্তু আমাদেরকে একটি মেসেজ দেয়, একটি ওয়ার্নিং করে আমাদেরকে। একটি ওয়ার্নিং হচ্ছে সন্তান মাদকাসক্ত হলে তাকে লুকিয়ে রাখা যাবে না, মাদকাসক্ত না হওয়ার জন্য তার নৈতিক মূল্যবোধের বিকাশকে আমাদের প্রথমে ত্বরান্বিত করতে হবে, যে তার বিকাশটা ভালো হয়, যাতে সে মাদকাসক্ত না হয়, মাদকাসক্ত দূরে থাকে। এটা হচ্ছে প্রথম প্রয়োজন। কিন্তু যদি কোনো কারণে সে মাদকাসক্ত হয়ে যায়, তখন কিন্তু তাকে চিকিৎসার জন্য বা নিরাময়ের জন্য সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট বা বিশেষজ্ঞের কাছে তাকে নিতেই হবে। ঐশীর ঘটনায় আমরা কিন্তু দেখতে পাই যে একটি জিনিস, তার নৈতিক বিকাশের পর্যায়টা কোনো কারণে বাধাগ্রস্ত হয়েছিল এবং সে এক নাগারে কিন্তু 7 বছর মাদকাসক্ত ছিল। এর ভেতরে কিন্তু তার বাবা মা তাকে নিয়ে কোনো কারো প্রফেশনাল কারো হেল্প নিয়েছেন বলে কিন্তু আমরা পত্রপত্রিকা বা মিডিয়াতে দেখতে পাইনি। সুতরাং এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে একদিকে যখন নৈতিক অবক্ষয় হয়েছে, আর একদিকে সেই নৈতিক অবক্ষয়ের কুফল হিসেবে যখন মাদকাসক্ত হয়েছে, কিন্তু তার সাহায্যের জন্য তারা কারো কাছে সেখানে সাহায্যটি গ্রহণ করেন নাই। তাহলে কি দেখা যাচ্ছে, আপনি যে বললেন যে 7 বছর ধরে সে মাদকাসক্ত ছিল, পত্রিকায় এসেছে, হ্যাঁ পত্রিকায় এসেছে, তো এই মাদক দ্রব্যটা কি মানে আমাদের শরীরের ভিতর গিয়ে কি করে যে যার জন্য একটা কিশোরী সে এই প্ল্যান করলো যে তার বাবা মা তার পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে, তার লাইফস্টাইলে সে তাদেরকে সরিয়ে দিই, সে ব্রেইনে গিয়ে, আমাদের শরীরে গিয়ে এই মাদক দ্রব্যগুলো কি ধরনের। খুব সংক্ষেপ এবং সহজ করে যদি বলি, তবে মাদকাসক্তকে কিন্তু এখন বলা হয় ক্রনিক রিল্যাপসিং ব্রেইন ডিজিজ, মানে বারবার হতে পারে এরকম একটি মস্তিষ্কের রোগ, এবং রোগ হিসেবে এটাকে চিহ্নিত করা হয়েছে। এই কারণে যত মাদক গ্রহণ করা হয়, প্রত্যেকটা মাদক কিন্তু একটি রাসায়নিক বস্তু, কেমিক্যালস। এটি গ্রহণ করার পরে তা যে কোনো ভাবে রক্ত বাহিত হয়ে আমাদের মস্তিষ্কে যে সেটি জমা হয়, এবং মস্তিষ্কের রিওয়ার্ড সেন্টার বলে আমাদের একটি জায়গা আছে, আমি খুব সহজ করে বলে, সেই রিওয়ার্ড সেন্টারকে উদ্দীপ্ত করে, মানে পুরস্কৃত কেন্দ্র আর কি, পুরস্কার কেন্দ্র বলি আমরা মস্তিষ্কের। সেটিকে উদ্দীপ্ত করলে সাময়িকভাবে একজন একটু আনন্দ অনুভব করে, যেটাকে হয়তো মাদকাসক্তরা তাদের ভাষায় বলে থাকে ফিলিংস, তার একটা আনন্দ পায়। সেই আনন্দটা কিন্তু সাময়িক, কিন্তু তার দীর্ঘমেয়াদী ফল কিন্তু খারাপ, সেই জিনিসটা খারাপ। ওই আনন্দের সেন্টারটা, সেই রিওয়ার্ড সেন্টারটা উদ্দীপ্ত হলে বারবার সে মাদক গ্রহণ করতে চায়, এবং রিওয়ার্ড সেন্টার যখন তার শরীরে মাদক থাকে না, তখন রিওয়ার্ড সেন্টার তার শরীরকে বারবার তথ্য পাঠায় যে মাদক দাও, মাদক দাও, আমাকে এখন মাদক গ্রহণ করো, তুমি মাদক গ্রহণ করো। এই জিনিসটা থেকে সে কিন্তু নিজেকে সবসময় রক্ষা করতে পারে না। প্রথমত সে মাদক গ্রহণ করে কোন আনন্দে থাকার জন্য, ভালো বোধ করার জন্য, ওই রিওয়ার্ড সেন্টারকে খুশি করার জন্য। পরবর্তীতে যখন তার মধ্যে আসক্তি তৈরি হয়, তখন তার শরীরে মাদক না নিলে নানা ধরনের কষ্ট তৈরি হয়, যেটাকে আমরা উইথড্রয়াল বা প্রত্যাহার জনিত উপসর্গ। দ্বিতীয় পর্যায়ে সে কিন্তু মাদক গ্রহণ করে কেবল আনন্দের জন্য নয়, তখন সে মাদকটি গ্রহণ করে ওই প্রত্যাহার জনিত উপসর্গগুলোকে প্রতিরোধ করার জন্য, উইথড্রয়ালটাকে থামানোর জন্য। তখন আর আনন্দ তার কাছে মুখ্য নয়, তার কাছে মুখ্য হচ্ছে কষ্টটা কমাও আগে, সেটি হচ্ছে। এবং এই দুইটা পর্যায়ে কিন্তু অভিভাবকদের ভূমিকা অত্যন্ত বেশি রয়েছে। সন্তান মাদকাসক্ত হয়ে গেলে সবার আগে, আমরা সবসময় বলে থাকি, সবার আগে বুঝতে পারে কিন্তু বাবা মা। কিন্তু বুঝতে পারার পরেও আমরা খুব সাধারণভাবে দেখি, আমাদের কাছে যদি কোনো সমীক্ষা নাই, কোনো সায়েন্টিফিক তথ্য নাই, কিন্তু আমরা যারা এই বিষয়টি নিয়ে চর্চা করছি বা আমাদের কাছে রোগীরা আসছে, আমরা দেখতে পাই যে মাদকাসক্ত গ্রহণ করা শুরু করেছে একটি সন্তান, তার বাবা মা সেটি হয়তো একটা সময় বুঝতে পেরেছে বা ধারণা করেছে, তারও পরে কিন্তু কমপক্ষে 6 মাস থেকে 1 বছর কেটে যায় কোনো বিশেষজ্ঞের কাছে তাদেরকে আসতে। অনেক দেরি করে। এই দেরি করার মূল কারণ হচ্ছে তার সামাজিক লোকলজ্জায় ভোগেন। আমরা সেই জন্য একটি তথ্য তাদেরকে দিতে চাই যে মাদক গ্রহণ করে সে অপরাধী না। যেমন একজন সন্তানের পা ভেঙে গেলে বাবা মা কিন্তু 6 মাস অপেক্ষা করেন না, তার জ্বর হলে, ডেঙ্গু হলে 6 মাস অপেক্ষা করেন না। তা মাদকাসক্ত হয়ে গেলে কেন তারা 6 মাস 1.5 বছর অপেক্ষা করবেন? তারা অবশ্যই সঙ্গে সঙ্গে যেন তারা একজন বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করেন, কারণ যত দ্রুত এখানে ইন্টারভেনশন করা যাবে, তার চিকিৎসার ব্যবস্থা করা যাবে, তত দ্রুত এবং তত ভালো কিন্তু তার সুস্থ হওয়ার সম্ভাবনাটা বাড়বে, এবং সেটা সবার জন্যই প্রযোজ্য, মঙ্গলজনক। এই যে আমরা অভিভাবকের ভূমিকা বলেছি, তো সেক্ষেত্রে তুমি কি বলবে যে আসলে যদি প্যারেন্টিংটা প্রপার না হয়, আমরা অভিভাবকের মধ্যে আমরা পিতামাতাকে এখানে বেশি গুরুত্ব দিলাম, যেহেতু তারাই সার্বক্ষণিক সঙ্গী, রোল মডেল তারা সন্তানের, তো সেক্ষেত্রে তাদের প্যারেন্টিংটা কি ধরনের প্যারেন্টিং করছেন তারা, প্যারেন্টিং স্টাইল গুলো কি? আচ্ছা, আমি এটা একটু মোটা দাগে যদি বলতে চাই, 4 ধরনের প্যারেন্টিং স্টাইল করা যেতে পারে। তো এর মধ্যে 1 নম্বরে যদি আমি যেটা বলি অথরিটেরিয়ান বলতে বোঝাচ্ছি যে ফ্যামিলিতে একজনই কর্তা ব্যক্তি থাকেন,
উনি সেটা বাবা মা যে কেউ হতে পারেন। অনেক ফ্যামিলিতে মা খুব মানে প্রভাবশালী, কোনটাতে বাবা। তো তিনি যেই আইনটা বানায় দেয় সেটাই রুলস। এখানে কারো কোনো ফিলিংস এর কোনো অবস্থান নাই, কারো কোনো চয়েস নাই। আমি বলছি বাস তোমাকে এই যে অথরিটিটা ইউজ করা, এটা কিন্তু প্রত্যেকটা, একটা জিনিস তো ভুললে হবে না যে সমাজ, আমাদের পরিবারের প্রত্যেকটা ব্যক্তি একটা ইন্ডিভিজুয়াল, একটা ইউনিক, একটা যার প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন মতামত থাকতেই পারে, ভালো লাগা থাকতে পারে, ফিলিংস থাকতে পারে, আছে। তো কিন্তু ওই যে পরিবারগুলোতে অথরিটেরিয়ান পরিবার, সেখানে কিন্তু ওই কর্তা ব্যক্তির যেই আদেশ সেটাই শিরোধার্য থাকে। এই ধরনের প্যারেন্টিং স্টাইলে একটা তো লুপ হোলস থেকেই যাচ্ছে, কারণ আমাদের ইমোশনটা অ্যাড্রেস করা হচ্ছে না। বোঝাই যাচ্ছে যে এই ধরনের ফ্যামিলি থেকে যারা বড় হবে, যাদের আপব্রিঙ্গিং হবে, তাদের কিন্তু সমস্যা হতেই পারে। দ্বিতীয় স্তরে আমি যদি রাখি, এটাকে বলি আমরা পারমিসিভ। এটা এক ধরনের স্টাইল। পারমিসিভ স্টাইলের মধ্যে কি হয়, এখানকার বাবা মারা তাদের বাচ্চাদের কখনোই অখুশি করতে চায় না। একটা অ্যাটিটিউড থাকে, আরে ও তো বাচ্চা, যা করতে চায় তাই পারমিট করে দেয়। পারমিসিভ মানে পারমিট করে। সুতরাং এখানে কিন্তু তার শিশু যে আছে, সে কিন্তু বুঝছে না যে আমি যা চাইবো আমি তো তাই পাইবো। মানে হোয়াট ইজ রাইট এন্ড রং, সেই ডিফারেন্সটা সে বুঝতে পারছে না। আদরের একটা স্টেজে, মানে ওর মনে করে আমি সবসময় আমার বাচ্চাকে আদরই করব। শাসন বা সেট রুলের উপরে মধ্যে তার গ্রাউন্ড রুল সেট করা, এগুলো কিন্তু ওই ফ্যামিলিতে থাকে না। তো কথা শুনে বোঝা যাচ্ছে বাই ডেফিনেশন পারমিসিভ মানে যে ফ্যামিলিতে কোনো লাগাম নাই, সেই ফ্যামিলির অবস্থা কি হবে। তো এটা এক ধরনের ফল্টি প্যারেন্টিং স্টাইলই বলবো। আর একটা আছে নেগলেক্টফুল প্যারেন্টিং স্টাইল। নেগলেক্টফুলে প্যারেন্টরা করে কি, নেগলেক্ট থাকে তার বেসিক নিডগুলোর দিকে। যেমন একটা শিশুর কিন্তু তার ইমোশনাল নিড আছে, তার যে ফিজিক্যাল ডেভেলপমেন্টাল নিড, এগুলোর দিকে একেবারেই উদাসীন। যে বাচ্চা খেলো কি খেলো না কোনো খবর নেই, আসলো কি আসলো না কোনো খবর নেই, একেবারেই নেগলেক্ট। মানে ইমোশনেরও কোনো তারা অ্যাড্রেস করে না। তো এই ধরনের ফ্যামিলি থেকে যারা বেড়ে ওঠে, তাদেরও ডেফিনেটলি একটা ডিরেইলড হওয়ার একটা সুযোগ থেকেই যায়। দ্য লাস্ট ওয়ান যেটা আমরা সবসময় খুব সুন্দর করে বলতে চাই, এটা হল অথরিটেটিভ। এখানে ওভার প্রোটেক্টিভটা ওই এর মধ্যে পড়ে যেতে পারে, ওভারল্যাপিং হতে পারে। বাট অথরিটেটিভ যেটা বলছি, এখানে কিছু গ্রাউন্ড রুল সেট করে দেয়। এখানে কিন্তু ফ্যামিলিতে যে শিশুটা আছে তার কিন্তু একটা চয়েস থাকে, তার ফিলিংসটাকে ভ্যালু করা হয়। কিন্তু গ্রাউন্ড রুলে বলে দেওয়া হয় তোমার লিমিট কিন্তু এতটুক, তুমি কিন্তু এর বেশি তুমি যেতে পারবা না, সুতরাং এতটুক করো। এবং এটার রিজনটা এইটা, এটা কারণটাও কিন্তু এক্সপ্লেইন করতে হবে। কারণ শিশু কিন্তু জানতে চায় যে আমাকে যে এই জিনিসটা করতে দেওয়া হচ্ছে না, কেন, এটার কনসিকুয়েন্স খারাপ বা ভালো, এটা জানবো। এবং তাকেও কিছুটা ছাড় দিয়ে তাকেও কিন্তু তার মতামতগুলো তাকে ভ্যালু করা। পৃথিবীতে আসলে আমরা প্রত্যেকে কিন্তু মানে ভ্যালুর কাঙ্গাল, মানে ভালোবাসার কাঙ্গাল যেটাকে বলে, যে আমাকে দাম দিল না, আমাকে ভ্যালু করলো না। তো একটা শিশু হতে পারে, সে ফ্যামিলির ওর বয়স কম, বাট তারও কিন্তু একটা অধিকার আছে, তাকেও কিন্তু হি ডিজার্ভস আর শি ডিজার্ভস সাম রেসপেক্ট। এই রেসপেক্টফুল হয়ে কিন্তু ওই ফ্যামিলিতে যদি যারা আসবে, আমার মনে হয় তাদের আপব্রিঙ্গিংটাও সুন্দর হবে, তাদের ডেভেলপমেন্টটাও সুন্দর হবে, তাদের মানসিক বিকাশটাও ভালো হবে, যে হ্যাঁ আমি তো কিছু পাচ্ছি না। সো এই চার ধরনের স্টাইলের মধ্যে আমরা লাস্টে যেটা আলোচনা করলাম, এই স্টাইলে যদি একজনকে বাড়ানো যায়, তার শারীরিক বিকাশের দিকেও তার মা বাবার নজর থাকবে, মানসিক বিকাশের দিকেও তার নজর থাকবে। কারণ ওই যে বললাম, ইমোশনাল নিডগুলো কিন্তু অ্যাড্রেস করা হচ্ছে বাই এন্ডোর্সিং দেয়ার ফিলিংস। তাদের এটা ভালো লাগবে, ফিলিংস বলতে বোঝাচ্ছি মানুষ ভালো খারাপ, আমার এটা করলে ভালো লাগে। তো সুতরাং আমার মনে হয় এটা দিয়ে আমি শেষ করতে যাচ্ছি আর কি। ধন্যবাদ আতিক। দর্শক, আমরা এখন ছোট্ট বিরতিতে যাব, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন।